শুভেচ্ছা। মাছরাঙা সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান প্রাসঙ্গিকে আপনাদের স্বাগতম। সঙ্গে আছে আমি নুরুন নাহার উইলি। আমাদের দৈনন্দিন জীবনে সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় যা কিছুই প্রাসঙ্গিক তা নিয়ে আমরা আলোচনা করি আমাদের অনুষ্ঠানে। প্রাসঙ্গিকের আজকের পর্বে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন কবি, দার্শনিক, রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। কেমন আছেন? অনেক ধন্যবাদ। শুরু করতে চাই আসলে রাজনীতি প্রসঙ্গ দিয়েই। বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি আসলে কোন দিকে যাচ্ছে? মানে আমরা কি সংসদীয় গণতন্ত্রের দিকে পৌঁছতে পারবো? এটা এই মুহূর্তে আজকে এই মুহূর্তে বলা একটু মুশকিল। আমরা কিছু অনেকগুলো জটিলতার মধ্যে প্রবেশ করেছি একটা। আর আসলে তো আমাদের গণঅভ্যুত্থানের উদ্দেশ্যটা সংসদীয় গণতন্ত্রে যাব, নাকি আমরা একটা প্রেসিডেন্ট ফর্মের সরকার পদ্ধতির কথা চিন্তা করব, আমাদের গঠনতন্ত্র কি হবে, মানে কনস্টিটিউশন কি হবে, এটাই আসলে গণঅভ্যুত্থানের পরে আলোচিত হওয়ার কথা ছিল। তো সেই হিসেবে তিনি আমরা আলোচনা করি নাই। আমরা তো 5ই আগস্টে গণঅভ্যুত্থানের পরপরই আমরা কি করলাম, আমরা একটা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার তৈরি করলাম। আমাদের উচিত ছিল নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করা। হ্যাঁ, গণঅভ্যুত্থান হয়ে গেলে জনগণ যখন আসে হাজির হয় তখন এটাকে বলে একটা গাঠনিক ক্ষমতা, মানে জনগণের হাতে গঠন করবার ক্ষমতাটা কার হাতে থাকে? জনগণের হাতে থাকে। তো জনগণের সে গঠন করবার ক্ষমতাকে অস্বীকার করা হয়েছে 8 তারিখে, যে জনগণকে আর গঠন করতে দেওয়া হলো না। 8 তারিখে আমরা একটা সাংবিধানিক প্রতিবিপ্লব দেখলাম। ফলে স্বভাবতই এখনকার যত কুফলগুলো আপনি দেখবেন একটার পর একটা, সবই ওই যে প্রতিবিপ্লব, সেই প্রতিবিপ্লবেরই ফল। ফলে এটা আদৌ সংসদীয় তথাকথিত পুরনো প্রাচীন একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা তো সংসদীয় ছিল। এরকম একটা ব্যবস্থা দিকে আমরা যাচ্ছি, নাকি আমরা নতুন করে বাংলাদেশকে অন্তত একটা টলারেবল জায়গা, একটা সহনশীল জায়গায় একটা সরকার ব্যবস্থার মধ্যে আমরা পৌঁছাবো, বা একটা সহনশীল একটা রাষ্ট্র মধ্যে পৌঁছাবো সংস্কার টংস্কার করে, এটা এখন অত্যন্ত অনিশ্চিত হয়ে গেছে। আপনি বলছেন সেনা সমর্থিত সরকার, তো কিন্তু আসলে অনেকে জায়গাতে আমরা দেখলাম যে মানে তখন যারা ছাত্র গণ অভ্যুত্থানের সামনের দিক সারির নেতারা ছিল তারাই কিন্তু ইউনূস সরকারকে বা অন্য উপদেষ্টাদের সাথে আসলে জড়িত ছিল। আমরা দেখেছি তারাও তো আসলে জনগণের আকাঙ্ক্ষা ধারণ করেই সামনে ছিল। তো সেই ক্ষেত্রে এটা সেনা সমর্থিত হলো কেন? আর তখন কি জনগণের সরকার গঠনের মতন অবস্থা ছিল? অবশ্যই ছিল। একটা গণঅভ্যুত্থান হয়ে গেছে, সেনা সমর্থিত এই অর্থে যে সরকার দাবি করছে যে সে এই শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধান রক্ষা করবে, এই শপথ নিয়ে রক্ষা করবে, মানে পুরনো সংবিধান পুরনো রাষ্ট্র রক্ষা করবে, এই শপথ নিয়ে সরকার ক্ষমতা এসছে। তাহলে এই সরকার তো জনগণের অভিপ্রায়ের উপর দাঁড়ানো না। গণঅভ্যুত্থান হয়েছে কিন্তু জনগণের অভিপ্রায়ের উপর দাঁড়ানো না, সে শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের উপর দাঁড়ানো। ফলে এই যে মারাত্মক ভুলটা করেছে সজ্ঞানে, আমাদের সরকারের মধ্যে যারা আছে তার মধ্যে কিছু ব্যক্তি সজ্ঞানে কাজটা করেছে। করার ফলে কি হয়েছে, যেই রূপান্তর সম্ভাবনা ছিল, এমনকি যদি সংস্কারও চাইতাম, যে সংস্কারটুকু করবার কথা ছিল, এটা করা যেত ওই যে গাঠনিক ক্ষমতার জোরে, যেটাকে বলে গণঅভ্যুত্থানের পরে জনগণের কাছে একটা ক্ষমতা এসেছে। তখন ক্ষমতা কিন্তু জনগণের কাছেই ছিল, কিন্তু সে জনগণের ক্ষমতাকে অস্বীকার করে এটাকে আপনি সংবিধানের অধীনে আপনি নিয়ে গেছেন। কে করলেন? এটা করলেন আমাদের সেনাপ্রধান। এটা কারা করলেন? কারা করলেন? সেনাপ্রধানের সঙ্গে যারা যোগসাজশ করেছিলেন তারা করলেন। তার ফলে আপনি সেনা সমর্থিত এই কারণে যে যদি এই সরকার যদি সেনাবাহিনীর সমর্থন না পায়, একটা মুহূর্ত কি টিকে থাকতে পারবে? তার তো কোনো আইনি বৈধতা নেই। এই সরকার তো কোনো আইনি বৈধতা নেই। এই সরকার যেভাবে গঠিত হয়েছে, এটা তো প্রথম থেকে এটা বিতর্কিত যে এটা অবৈধ সরকার। তাহলে এই সরকারের প্রথম কাজ ছিল নিজেকে বৈধ করা। বৈধ করার কাজটা তার প্রথম ছিল। তো এই সরকার নিজেকে বৈধ করে নাই। সে তো বলেনি যে আমি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমি এসেছি, ফলে জনগণের অভিপ্রায় আমার বৈধতা। এটাকে বলে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, যে জনগণের অভিপ্রায়, জনগণ গণঅভ্যুত্থান করে আমাকে বসিয়েছে, অতএব আমি বৈধ। ঠিক আছে না? এটা তো কোনো নির্বাচন করে তিনি ক্ষমতায় আসেন নাই। ঠিক আছে না? ফলে জনগণের পক্ষের যে সরকার গঠন করবার যে ইচ্ছা জনগণ ব্যক্ত করেছিল, সেই ইচ্ছা তো এই সরকার নিজেই নস্যাৎ করেছে 8 তারিখে। যদি নস্যাৎ করে থাকে তাহলে এখন আপনার ইলেকশন এটার প্রতি কোনো লাভ নেই। কারণ আমরা তো ইতিমধ্যে গণঅভ্যুত্থানের আগের পরিস্থিতি চলে গেছে। গণঅভ্যুত্থান হয়েছে, কিন্তু 8 তারিখে আমরা আবার শেখ হাসিনাকে
প্রতিষ্ঠিত করেছি বাংলাদেশে। মানে যেটা শেখ হাসিনার নাই তার ভূত আছে, তার সংবিধান আছে, তার আমলাতন্ত্র আছে, তার আইন আছে, তার সব কিছু আছে। খালি বদলটা হচ্ছে এই যে শেখ হাসিনার জায়গায় আমরা ডক্টর ইউনূসকে দেখছি, এই তো তফাৎ, তার তো কিছু না। এই সরকারের তো 1 বছর হয়ে গেছে। হ্যাঁ, তাই তো বললাম। হ্যাঁ, তো এই 1 বছরে তাদের আসলে সফলতা কোনো কিছু দেখতে পান কিনা? আমি কোনো সফলতা দেখি না সত্যিকার অর্থে। কারণ যতটুকু সফলতা এই সরকারের না, জনগণের সফলতা। এই সরকার তো কোনো সফলতা নেই। এই সরকার এমন কিছু আমাদেরকে করে নাই যাতে আমরা এই সরকারের এমনকি তার যে আমরা বলবো যে তার যে জনগণের প্রতি তার যে ভূমিকা, জনগণের প্রতি তার যে অঙ্গীকার, এটা পরিষ্কার হবে। এই সরকার এসে কি করেছে? এই সরকার জনগণের সঙ্গে কোনো কথা বলেনি, জনগণের সঙ্গে কোনো কথা বলেনি। এই সরকার আবারও লুটেরা মাফিয়া শ্রেণীর প্রতিনিধি, যাদেরকে আমরা রাজনৈতিক দল বলি, এই রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে, জনগণের সঙ্গে তো কথা বলেনি, আমি তো দেখিনি। সে তার মতন করে কিছু লোককে বিদেশ থেকে এনে সরকারে বসিয়ে দিয়েছে, তারা গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত ছিল না। তারা তো বলছে যে জনগণের যে আকাঙ্ক্ষা সংস্কারের, সেটি নিয়ে তারা কাজ করছে। তারা কি করে জানবে? জনগণের কথা না বলে কি করে জানবে? জনগণের আকাঙ্ক্ষা তো জনগণ পরিষ্কারই বলেছে। আকাঙ্ক্ষাটা কি? আমরা ফ্যাসিস্ট রাষ্ট্র চাই না, তো এই শেখ হাসিনার সংবিধান চাই না, তো এই সংবিধান তো এখনো আছে, তো তারা জনগণের অভিপ্রায় তারা রিপ্রেজেন্ট করেন না। তো শুধু তাই না, অন্য কথা বাদ দিন, ছোটখাটো জিনিস বলুন। আপনি এখান থেকে আপনি এই ভারতের সঙ্গে আপনি দহরম ভ্রমণ করছেন, ইলিশ দিচ্ছেন, চিনিগুলার তেল দিচ্ছেন, মানে তাদের সঙ্গে আপনার প্রেমের কোনো শেষ নাই, আর মুখে বলছেন আপনি ভারত বিরোধী। তো এগুলো তো জনগণ তো এগুলো খেয়াল করে, আমি তো বললে তো হবে না। আমি দ্বিতীয়ত প্রশ্নটা হচ্ছে যে তারা জনগণের অভিপ্রায় ধারণ করে মানেটা কি? আপনি জনগণ বলেছে আমরা একটা নতুন গঠনতন্ত্র চাই, ছাত্ররা বলেছে, জনগণ বলেছে, তারা এটার জন্য শহীদ হয়েছে, ঠিক আছে না, বহু ছেলে পঙ্গু হয়ে বলেছে। তো আপনি কি শুনেছেন যে তারা একটা নতুন গঠনতন্ত্রের কথা বলেছে? তারা বলেনি। কারণ আপনি তো গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তো পুরনো গঠনতন্ত্র ইতিমধ্যে বাতিল হয়ে গেছে। যাদের সাথে আলোচনা করছে, যেসব রাজনৈতিক দলের সাথে, তারা তো আসলে বলছে তাদের আসলে সমর্থক আছে এবং তারাও জনগণের প্রতিনিধিত্ব করে। রাজনৈতিক দলকে গণঅভ্যুত্থান করেছে? প্রথম কথা প্রশ্ন করুন, রাজনৈতিক দলকে গণঅভ্যুত্থান করেছে? তারা তো গণঅভ্যুত্থান বিরোধী ছিল। তার মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিষ্কারই বলেছিলেন যে গণঅভ্যুত্থানের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। তাহলে এই যে দল যার গণঅভ্যুত্থানের সঙ্গে তার কোনোই সম্পৃক্ততা নাই, তো এই দলের সঙ্গে কেন ডক্টর ইউনূস আলোচনা করতে বসেছে? এই দলের যিনি নেতা তারেক রহমান, যিনি আছেন লন্ডনে, তাকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে তার সঙ্গে কথা বলেছেন না, বা লন্ডনে নিয়ে কথা বলেছেন। তাহলে কিসের ভিত্তিতে কথা বলেছেন? তারেক রহমান কে? তিনি তো সত্যিকার অর্থে দলের মধ্যে আছেন, তিনি আছেন লন্ডনে, তিনি দেশও নেই। তাহলে এটা কেন ডক্টর ইউনূস করতে গেলেন? ঠিক আছে না? ফলে এই প্রশ্নগুলো তো জনগণ তো তুলবে, আমরা তো বারবারই তুলবো, কারণ আমরা জনগণের পক্ষে কথা বলি। তো যখন তুলবো তাহলে তো আমি তো, বিএনপি তো নিজেকে জনগণের দল বলে দাবি করতে পারে না। কারণ বিএনপির যে আপনি যদি সে ধরুন বিএনপি নির্বাচন চায়, তর্কের সাথে ধরে নিলাম যে চায়, তো তারা সে নিজের নির্বাচনটা কেন করে না? তার নিজের দলের নির্বাচনটা করুক না। কাউন্সিলের কথা বলছেন? কাউন্সিলের কথা বলছেন, একই তো কথা। তার তো নেতা নির্বাচিত হতে হবে, তার নেতা থাকে বিদেশে। আমি বলছি না তার খারাপ মানুষ বা মন্দ মানুষ, এটা আমার ইস্যু না। কথা হচ্ছে যে আপনি তো এই ছেলেরা তো গণঅভ্যুত্থান করার পরে সবচেয়ে চূড়ান্ত সম্মান প্রদর্শন করেছে খালেদা জিয়াকে, দিয়েছে না? তাকে তো সসম্মানে মুক্তি দিয়েছে। তো বিএনপিতে কোনো কৃতজ্ঞতা বোধ নেই। মানে আপনি কি মনে করছেন সমাধানের রাস্তাটা কি? সমাধানের রাস্তা হচ্ছে আপনার আবারও চুপ্পুকে সরিয়ে দেওয়া এবং বাংলাদেশে একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করা। এর বাইরে কোনো সমাধানে বাংলাদেশকে একটা স্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে পারবেন না। সামনে তো নির্বাচনের কথা বলা হচ্ছে, ফেব্রুয়ারিতে একটা হোক না, দেখি না আমরা পারে কিভাবে করে। আমি সেটা বড় যদি করতে পারে করুক, তাতে তো দেশ স্থিতিশীল হবে না। আপনি তো আপনার গায়ে জোর আছে, আপনি একটা কথা বলছেন, আপনি করে যাচ্ছেন, যেহেতু আপনি ক্ষমতায় আছেন, ফলে এই জনগণ তোকে আপনি বিভ্রান্ত করতে পারবেন, কাহা থেকে বিভ্রান্ত করতে পারবেন? এটা তো শেখ হাসিনা চেষ্টা করেছে, পেরেছে কি বলুন? তা ডক্টর ইউনূসে পারবে না। আপনি যদি নির্বাচন করতে চান তাহলে জনগণকে জিজ্ঞাসা করেছেন জনগণ নির্বাচন চায় কি চায় না? আপনি নির্বাচন করতে চান, আপনি কি জনগণকে জিজ্ঞাসা করেছেন? ডক্টর ইউনূস কোনো জেলায় গিয়ে বক্তব্য দিয়ে দেখেছেন যে আমি এটা চাই, আপনাদেরটা বুঝেছি, আপনারা বলুন? বা তিনি কোনো উপজেলায় গিয়ে বলেন যে ঠিক আছে মিটিং করেন, এলাকায় জনগণকে এসে ডাকেন, তারা কি চায়? এত বড় গণঅভ্যুত্থান করেছে, জনগণ বলুক তারা কি চায়।
তারা তাদের নদী রক্ষা চায়, তাদের হাওর রক্ষা চায়, তাদের খাদ্য ব্যবস্থা নিশ্চয়তা চায়, তারা আরো বহু কিছু, তাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি চায়, তাদের বহু কিছু চাওয়ার আছে। প্রধান উপদেষ্টার কথা তো বলছেন, তো প্রধান উপদেষ্টা তো আসলে মানে সামনের দিনে মানে নিজস্ব দল নেই বা সামনে সে হয়তো নির্বাচন করবেন বলে মনে হয় না, সেক্ষেত্রে কি তার এরকম যাওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে? নির্বাচন, তাকে তো জনগণ কি চায় তাকে জানতে হবে না? তিনি তো নির্বাচনের জন্য তো আমরা জনগণের কাছে যাই না। আমরা কেন জনগণের কাছে যাই? আজকে আপনি কথা বলতে আমাকে বলেছেন, আমি তো ব্যক্তি না, আমি তো জনগণের পক্ষে কথা বলতে বসেছি। আমি যে এটা ব্যক্তি হতাম তো আমাদের কোনো মূল্য নেই, মানে ওনার আমি এটা ব্যাখ্যা খুব ইম্পর্টেন্ট। তাহলে একটা রাজনৈতিক দল যখন নিজেকে তথাকথিত প্রতিনিধি মনে করে, আমি তো জনগণের প্রতিনিধি, আমাকে তো নির্বাচন করে প্রতিনিধি হতে হবে, আমাদের কোনো যুক্তিসঙ্গত কোনো কথা নাই। যদি, এবং এটা তো সমাজে, আমি যদি জনগণে আমার কথা বা আমার চিন্তা যদি জনগণের অভিপ্রায়ের প্রতিনিধিত্ব না করে, তাহলে আপনি তো আমাকে ডাকতেন না। তাহলে ডক্টর ইউনূসকে তো আমাদের কথা শুনতে হবে। তিনি কথা শুনেছেন কখনো আমরা যেসব কথা বলছি, যেটার সমাধান কি করে? আপনার পরামর্শ কি কি ছিল? আমি তো বলেছি, বারবারই বলছি একই কথা। পরামর্শ ছিল যে আপনাকে এই শেখ হাসিনার সংবিধান ফেলে দিতে হবে, আপনাকে চুপ্পকে সরাতে হবে এবং নতুন গঠনতন্ত্র প্রণয়ন প্রক্রিয়া শুরু করতে হবে। খুব সহজ। আর আপনি যদি এটা করতে না পারেন, তাহলে জনগণের কাছে যান, জনগণ কি চায় জিজ্ঞাসা করেন। আপনি তো একতরফা এটা করতে পারেন না। আমরা যতটুকু আলোচনা দেখি ঐকমত্য কমিশনে, সেখানে কিন্তু বারবারই বলা হয় নতুন সংবিধানের প্রণয়নের কথা বা গণভোটের কথা, গণপরিষদের কথা। তো সেক্ষেত্রে তো ঐকমত্য কমিশন গঠন করতে বলছে কি? জনগণ বলছে? আপনি তো আন্দাজে কিছু করলে তো এটা সঙ্গে সঙ্গে এটা বৈধ হয়ে যাবে না। ঐকমত্য কমিশনটা কি? ঐক্য তো ছিলই আগে, জনগণ তো ঐক্যবদ্ধ ছিলই বলে গণঅভ্যুত্থান হয়েছে। তার ঐকমত্য কমিশনটা গঠিত হয়েছে মূলত জনগণের ঐক্যকে ভাঙার জন্য। কথাটা পরিষ্কার থাকা দরকার। ফলে জাতীয় ঐকমত্য কমিশনটা একান্তই গণবিরোধী একটা প্রক্রিয়া। তো আপনি একটা গণবিরোধী প্রক্রিয়া কেন করেছেন? যেহেতু আপনি গণ অভ্যুত্থানকে নস্যাৎ করতে চান এবং বিদেশি পরাশক্তিকে বাংলাদেশে আনতে চান। এই হলো বাংলাদেশের রাজনীতি, এইটা হলো তার মূল কথা। এই মূল কথার যে নেতৃত্ব যিনি দিয়েছেন, যার কাছ থেকে আমরা অনেক বেশি প্রত্যাশা করেছিলাম, তিনি ডক্টর ইউনূস। খুবই দুর্ভাগ্যজনক। এবং এই জন্য তিনি যখন যান জাতিসংঘে, ওই যে আখতার হোসেনদেরকে ডিম ছোড়া হয়, এবং এটা ঠিকই ছোড়া হয়। কারণ আপনি যদি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন, বেইমানি করেন, তা আপনি কি মনে করেন জনগণ আপনাকে ছেড়ে দেবে? আপনি যতই বলেন যে আওয়ামী লীগ করেছে, কি এই করেছে সেই করেছে, আওয়ামী লীগ করার কি সাহস কি করে পায়? এত বড় গণঅভ্যুত্থান পরে আওয়ামী লীগ করার সাহস কি করে পায়? তার মানে হলো এই যে বাংলাদেশের জনগণের কাছ থেকে আপনারা ইতিমধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছেন। এই যে বিচ্ছিন্নতা, আপনি জনগণের ইচ্ছা থেকে আপনি সরে গিয়েছেন, জনগণকে আপনারা রিপ্রেজেন্ট করেন না। এখন বাইরের শক্তি দ্বারা অনেক কিছু করতে পারবেন, কিন্তু এর দ্বারা তো স্থিতিশীলতা হবে না, এর দ্বারা তো বাংলাদেশে কোনো উপকার হবে না। সামনে নির্বাচন নিয়ে অনেক সংশয় দেখা যাচ্ছে, তাহলে নির্বাচনের মাধ্যমে তো আসলে জনপ্রতিনিধি নির্বাচন করা সম্ভব। কিসের নির্বাচন? জাতীয় সংসদ নির্বাচন কেন? আমরা আপনি গণপরিষদ না কেন? গণপরিষদ না কেন? গণপরিষদও তো আমি আপনার প্রশ্ন করি, গণপরিষদ না কেন? আর গণপরিষদ হতে পারে, গণপরিষদের কেন? তাহলে আপনি কেন সরকার নির্বাচন করলে একটা আবার পুরনো ডাকাতদের হাতে আপনি রাষ্ট্র ক্ষমতা দেবেন? ওয়াই? এর কি যুক্তি? আপনি আবার নির্বাচন করছেন কি মানে কি? রাষ্ট্র যা আছে তাই, কোনো কিছু পরিবর্তন নাই। আমি সে একই ফ্যাসিস্ট আইন, একই আদালত, একই অবিচার, একই অর্থনৈতিক ব্যবস্থা, একই লুটপাট। আপনি খালি কি করবেন? এবার আবার নতুন করে নতুন ডাকাতদেরকে শেষ করে দিন। আপনি নতুন ডাকাতদেরকে নির্বাচিত করে আপনি ক্ষমতায় বসাবেন, এটাই তো সরকার নির্বাচন। সরকার মানে কি? আর আমরা তো চেয়েছি যে কি ধরনের সরকার ব্যবস্থা হবে, এটাই তো জনগণকে আপনি তর্ক করতে দিলেন না। আপনি কি প্রেসিডেন্টাল কেন আমাকে কলোনিয়াল আমলের এই তথাকথিত আপনি কি বলে পার্লামেন্টারি ব্যবস্থাকে টিকে রাখতে হবে কেন? কি যুক্তি? আমি কি গোলাম? আমাকে নিয়ে ইংরেজের আইন ইংরেজের মতো চলতে হবে? আমি তো নিজের মতো করে একটা ব্যবস্থা তৈরি করতে পারি, করে পারতে পারি না? এবং বাংলাদেশে এটা নিয়ে কেউ চিন্তা করে নাই, বহু লোক চিন্তা করেছে যে কি ধরনের আমাদের দেশের জন্য উপযুক্ত, কি ধরনের সরকার ব্যবস্থা। আপনি তো সে আলোচনা বন্ধ করতে দেন নাই এত বড় গণঅভ্যুত্থানের পরে। তাহলে কি করে হবে? এটা তো হতে পারেন না। তো তাহলে আপনাকে তো পরিষ্কার এটা বলতে হবে যে আপনি কেন, আপনি জনগণ আপনাকে এত সম্মান করে আপনাকে ক্ষমতায় বসিয়েছে, আপনাকে এনেছে আপনার প্রতি, যেহেতু তারা ভেবেছে যে তারা একটা দুর্বল দেশ এবং একজন ব্যক্তি হিসেবে আপনার যেহেতু পরিচিতি আছে, সেই ব্যক্তি হিসেবে আপনার পরিচিতিটা তারা দেশের স্বার্থে ব্যবহার করবে। এখন আপনি আপনার পরিচিতিটা আপনি ব্যবহার করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে একটা রেজিম চেঞ্জ করবার জন্য, এটাই লেখা হবে ইতিহাসে।
অন্য একটি প্রসঙ্গে যেতে চাই। বৈশ্বিক রাজনীতিতে এক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে আঞ্চলিক রাজনীতির অংশ হিসেবে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হচ্ছে তা বৈশ্বিক রাজনীতির মোকাবেলায় কৌশলগত জায়গায় আসলে কতখানি সক্ষম হবে? এই সরকারের পক্ষে কোনো বৈশ্বিক রাজনীতি মোকাবেলা করার কোনো ক্ষমতা নাই। প্রথমত তার এমন কোনো, আমি সরকার মধ্যে এমন কোনো কাউকে দেখছি না যিনি ভূরাজনৈতিক যে বাস্তবতা এটা তারা বুঝতে পারেন এবং সেখান থেকে একটা সঠিক, আমাদের মতো দেশে দুর্বল দেশ যারা, যে সেটা সঠিক সিদ্ধান্ত আমরা নিতে পারি। একটা বৈশ্বিক রাজনীতি পরিবর্তনটা তো হচ্ছে, এবং তার যে টানাপোড়েন এটা তো আজকে নতুন না। এই টানাপোড়েন ইউক্রেন যুদ্ধ যখন শুরু হয়েছে তখন থেকে শুরু হয়েছে। এখন একটা গুণগত পরিবর্তন যেটা হয়েছে সেটা হলো এই যে আমরা এই প্রথম দেখছি যে ট্রাম্পের যে ট্যারিফ যুদ্ধ, ওই শুল্ক যুদ্ধ, এই শুল্ক যুদ্ধের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে চীন এবং ভারত এরা কখনো খুব কাছে একসঙ্গে ছিল না। এই প্রথম চীন, ভারত এবং রাশিয়াকে আমরা একই কাতারে একটা অক্ষর সত্যিতে দেখছি। 2 নম্বর আমরা কি দেখছি যে চীনকে কন্টেইন করবার, চীনকে মোকাবেলা করবার নীতি, যে মার্কিন নীতি, এটা প্রখর হয়েছে আগের চেয়ে। এটা আগের চেয়ে অনেক বেশি প্রখর এবং স্পষ্ট হয়েছে। সেই নীতির অধীনেই বাংলাদেশে আমরা একটা রেজিম চেঞ্জ, বলা হয় যে একটা রেজিম চেঞ্জ হয়েছে। রেজিম চেঞ্জ মানে হলো যে আমরা গণঅভ্যুত্থান করেছি বটে, গণঅভ্যুত্থান করেছি, কিন্তু জনগণের কাছ থেকে সেই ক্ষমতাটা ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে একটা কোটারি কিছু গ্রুপ মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে। এই কথাটা কিন্তু আমার নয়, এই কথা যিনি বলেছেন তিনি হলেন জেফ্রি স্যাক্স। তিনি 18ই অগাস্টে এই কথা তিনি বলেছেন। মানে বাংলাদেশে আমরা গণঅভ্যুত্থান বললো, তিনি বলছেন আসলে এটা কিছু ঘটে নাই, শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষমতা দখল করে নিয়েছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ব্যবহার করবে মূলত তার ভূরাজনৈতিক স্বার্থ উদ্ধার করার জন্য। ফলে এটা যদি, এই জায়গায় যদি আমরা প্রবেশ করি, এই জায়গাটা যদি সত্যি হয়ে থাকে, যারা বলছেন বিভিন্ন রকম বিশ্বসনীয়রা বলছেন, তাহলে এটা বাংলাদেশের জন্য বিপজ্জনক। কারণ আমরা একটা দ্বন্দ্বের মধ্যে জড়িয়ে পড়ব। আমাদের দরকার যে এক ধরনের স্থিতিশীলতা বজায় রাখতে হলে একটা ভারসাম্য রক্ষা করা। নৈতিক যে পরিবর্তনটা ঘটছে সেই পরিবর্তনটা সামনে রেখে আমাদের একটা সঠিক একটা নীতি দরকার, রাষ্ট্রক্ষেত্রে, রাজনীতি ক্ষেত্রে, সর্বত্র। সেই নীতির জায়গা যদি চিন্তা করি তাহলে এই বর্তমান সংবিধান রেখে আপনি কোনো নীতি প্রণয়ন করতে পারবেন না। আমাদের বাংলাদেশের সংকটটা হচ্ছে এটা এমন একটা দেশ যেখানে বিভিন্ন কর্পোরেশনগুলো, বিভিন্ন দুর্বৃত্ত এবং দুর্নীতিবাজরা দেশটাকে ক্রমাগত লুণ্ঠন করছে। এটা আপনাকে বন্ধ করতে হবে। এটা আপনাকে বন্ধ করলে আপনাকে গণতন্ত্র লাগবে, এটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হলেই আপনাকে এই এখনকার যে অগণতান্ত্রিক গণবিরোধী এই যে সংবিধান, এটা ফেলে দিয়ে আপনাকে এটা সত্যিকারের অর্থে জনগণকে সম্পৃক্ত করে একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে হবে। জনগণকে সম্পৃক্ত করার প্রক্রিয়াটা কি হতে পারে? প্রথমত আপনি এই বিভিন্ন ক্ষেত্রে জনগণকে, এই যে আমি এখানে কথা বলছি আপনাকে, এটা তো জনগণকে সম্পৃক্ত করার একটা প্রক্রিয়া। আপনি তো আমাকে জিজ্ঞেস করছেন না, আমি তো জনগণের পক্ষে কথা বলছি। তাহলে সরকারকে আমার কথা উত্তর দিন, আপনি সরকারের পক্ষ থেকে একজনকে এসে বলুন, বা আমাকে ডাকেন তার সঙ্গে, যে তিনি আমার বিপরীতে কি বলতে চান, যে তারা কি করতে চান, আমি কি করতে চাই। কারণ তারা জনগণের অভিপ্রায়ের বিরুদ্ধে তারা যাচ্ছেন। তো জনগণকে সম্পৃক্ত করার জনগণ তো বলেই তো দিয়েছে, আপনাকে একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া যখন শুরু করবেন তখন জনগণকে বলবেন আমি এটা গণপরিষদ নির্বাচন চাই। গণপরিষদ নির্বাচন মানে আমরা এমন একটা নির্বাচন চাই যেখানে আগামী দিনে বাংলাদেশ রাষ্ট্র কি করে গঠিত হবে সেই ব্যাপারে আমরা আলাপ আলোচনা করতে চাই। ওকে, এখন আপনার এই যখন আপনি যাবেন তখন কয়েকটা নীতির ভিত্তিতে আপনি এই আলোচনাটা করতে পারেন। সেরকম নীতিটা কি? যেহেতু আমরা ইতিমধ্যে একটা ফ্যাসিস্ট শক্তির, সরকার আসলে আলোচনাগুলো কার কার সাথে করতে পারে? সরকার মানে বর্তমানে অন্তর্বর্তী সরকার আসলে এই প্রক্রিয়াটা তো এখন যেহেতু তারা আছে, গণপরিষদ করবেন বা জনগণকে কথা বলতে দিবেন, আপনি জনগণের কথা বলতে দিচ্ছেন না। আপনি তো সরকার তো দিচ্ছে না, সরকার তো জনগণের সঙ্গে কথা বলছে না। সরকার জনগণের সঙ্গে কথা বলতে হলে যদি আপনি নতুন করে গঠনতান্ত্রিক প্রক্রিয়াটা আপনি একমত, সরকার যদি চায় ওটা, তাহলে আপনি গণপরিষদ নির্বাচনটা আপনার আগে লাগবে। গণপরিষদ নির্বাচনটাই হলো সেই ধরনের নির্বাচন যেখানে জনগণ কি চায় সেটা তারা আলোচনা করে। আমাদের দরকার হচ্ছে এখন রাষ্ট্র গঠন, সরকার নির্বাচন না। সরকার নির্বাচনটা কারা চায়? এটা চায় লুটেরা মাফিয়া শ্রেণী, কারণ তারা লুটপাট করতে চায়। তো তারা তো ঠিক আছে কিছু দরকার নেই, আমাদেরকে আবার খালি তোমরা ক্ষমতা বসিয়ে দাও, আমরা আবার লুটপাট করি। আর গণপরিষদ মানে জনগণ চায়
কি ধরনের বাংলাদেশ তারা বানাতে চায়, তার রাষ্ট্র গঠিত করবার, রাষ্ট্রকে গঠন করবার কি নীতি, কি তত্ত্ব। বাংলাদেশে যদি গণপরিষদ নির্বাচন হয় সামনে, এর সদস্যরা কারা হবেন? এরও তো একটা নির্বাচন প্রক্রিয়া নিশ্চয় আছেন। জনগণ নির্বাচন করে সদস্য কারা হবে? হ্যাঁ, ওইটাই তো, তার তো আগে সদস্য নির্বাচন করতে হবে, তারপরে সদস্যরা করেন না আপনি। আপনি গণপরিষদ নির্বাচন, জনগণ তো আপনি বলেন গণপরিষদ নির্বাচন, এটা তো করবেন। আপনি তো ঘোষণা দিন না গণপরিষদে, গণপরিষদ নির্বাচন সরকার না। এখন তো দেখা যাচ্ছে যে আপনি বললেন যে রাজনৈতিক দলগুলো রাজি হচ্ছে না, এবং এই জায়গাতে আসলে আটকে আছে। দেখা যাচ্ছে যে গণপরিষদ বা গণভোটের বিষয়ে আসলে সকল রাজনৈতিক দল রাজি হচ্ছে না। আপনি রাজনৈতিক দলের কাছে গেছেন কেন? শুরুতে আমি আপনাকে বললাম, এটা শুরুতে আপনাকে বললাম। সরকার কি তাহলে সমাধান করতে পারবে? অবশ্যই কেন পারবেন। আপনি গণ অভ্যুত্থান করেছেন, আপনি গণ অভ্যুত্থানের সরকার, আপনি তো জনগণের অভিপ্রায় বাস্তবায়িত করা আপনার কাজ। আপনি এটা না করে আপনি লুটেরাদের কাছে কেন গেলেন? এটা তো ডক্টর ইউনূসকে জবাবদিহি করতে হবে। আর শুরুতে আপনি একটা প্রশ্ন করেছেন আমাকে, এনসিপি কি রাজনৈতিক দল? তা তো নিবন্ধনই পায়নি, সে নিবন্ধন পায়নি এখনো। আমি এনসিপি রাজনৈতিক দল, সেটা ভিন্ন প্রশ্ন হতে পারে, আমি তাদের পক্ষে, সেটা ভিন্ন করছেন। আপনি আইনগত কথাবার্তা বলেন। আইনি কথা হচ্ছে এনসিপি কিসের ভিত্তিতে তেনার রাজনৈতিক দল? আপনি তার সঙ্গে বলবেন কেন? গণঅভ্যুত্থানের গণঅভ্যুত্থান তো আমরা অস্বীকার করে বসে আছেন। তারা গণঅভ্যুত্থানকে রিপ্রেজেন্ট করে না। গণঅভ্যুত্থান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপিতে করে না। এনসিপি আর বৈষম্য রাজনৈতিক দল এক নয়। আপনি এটা রাজনৈতিক দল বানিয়েছেন, রাজনৈতিক দল ভিন্ন, আপনি অন্য রাজনৈতিক দলের মধ্যে আপনি আলাদা। ঠিক আছে না? ফলে এগুলোর সম্পর্কে বেসিক ধারণা তো আমাদের থাকতে হবে। ফলে এনসিপি যখন রাজনৈতিক দল গঠনতান্ত্রিক সাংবিধানিকভাবে কখনো গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের অধীনে যখন তারা অ্যাপ্লাই করবে, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের অধীনে যে আমাদের নির্বাচন কমিশন আছে, তারা তাদের দলিল পত্র দেখে যে আইন আছে তার ভিত্তিতে তার নিবন্ধন দেবে। তো নিবন্ধন দেবা আবার আগেই তাদেরকে আপনি কি করে রাজনৈতিক দল আকারে স্বীকৃতি দেবেন? আপনার কাছে আমি ছোট করে বুঝতে চাই জানো ফরহাদ মাজার, আপনি তো গণপরিষদ নিয়ে কথা বলছিলেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমরা কথা বলছিলাম। দুটো দিয়ে আসলে জনগণ ভোট দিবে, ভোট দিয়েই তো তাদের ভোট এক মানে গণ পথ না। গণপরিষদ, আমি একটু যদি বলার সুযোগ দেন, গণপরিষদে তো ভোট দিয়ে আমরা গণপরিষদের সদস্য নির্বাচন করলো, গণতন্ত্র জাতীয় সংসদ নির্বাচনেও ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে। দুটোই তো প্রতিনিধি নির্বাচন। তো এই দুই প্রতিনিধি, আমার জানতে চাচ্ছে এই দুই প্রতিনিধি নির্বাচন এবং তাদের ফাংশনের মধ্যে পার্থক্য আসলে আছে কিনা? আকাশ এবং পাতাল পার্থক্য। জাতীয় সংসদ নির্বাচিত হয় যখন হয় তখন আপনার অলরেডি একটা গঠনতন্ত্র বা কনস্টিটিউশন আছে, সেই কনস্টিটিউশনের অধীনে নির্বাচন। আর গণপরিষদ নির্বাচন মানে আপনার কোনো গঠনতন্ত্র এখনো নাই, কোনো সংবিধান নাই। তাহলে উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে সংবিধান প্রণয়ন করা। ফলে একটা হলো সরকার নির্বাচন, আর আরেকটা হচ্ছে নতুন গঠনতন্ত্র প্রণয়ন, এবং সেটা জনগণের কাছ থেকে রেফারেন্ডামের মাধ্যমে এটাকে কি অনুমোদন নেওয়া। তো দুটোর কাজ তো আলাদা। তা আপনি কি বলে, ঘোড়ার আগে কেউ গাড়ি জুড়ে দেয়? বলেন, জুড়তে দেয় না। তো কেন আমি সরকার নির্বাচন করব? আপনি বাড়ি বানালেন না, বাড়িতে কে বাস করবে, তিনি বাড়ির সর্দার হবেন, এটাকে আগে নির্বাচন করবেন? তার বাড়িটা তো আগে বানাতে হবে। সেই জন্য বলছি গণপরিষদ নির্বাচনটাতে বাড়ি নির্মাণের মতন, আগে বাড়িটা বানান, তারা সেই বাড়িতে যারা বাস করবে তারা কি করে বাস করবে, কি নীতির ভিত্তিতে, কি আইনের ভিত্তিতে, এটা আপনি পরে ঠিক করেন। আগে তো বাড়ি বানাবেন, এখন বাড়ির খোঁজ নেই, আপনি কি করতেছে? আপনি সরকার নির্বাচন করবেন, এটা তো হলো। এই গণপরিষদ নির্বাচন নিয়ে কিন্তু আমরা দেখেছি যে ঐকমত্য কমিশন বা সরকারের এক ধরনের সমাধানের চেষ্টা করে যাচ্ছে। এই সরকার তো বলিনি আমরা সমাধান করতে, ঐকমত্য কমিশনও করতে তো আমরা বলিনি। আমরা বলেছি আপনি সোজা নতুন গঠনতন্ত্র প্রণয়নের প্রক্রিয়া গেলে। আপনারা সরকারকে বলছেন, এই সরকার তো গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসছে নাকি? তাহলে গণ অভ্যুত্থানে যারা আসছে তার কি কাজ? তার কাজ হচ্ছে নতুন গঠনতন্ত্র প্রণয়ন এবং একটা গণপরিষদ নির্বাচন করা। গণপরিষদ নির্বাচনে বসেই তারা কে ঠিক করবে না ঠিক করবে সেখানে দিক। আপনাকে ঐকমত্য কমিশন করতে বলছে কে? আমরা তো বলিনি। আপনি বলেছেন, বুঝতে পেরেছেন? আপনি গণপরিষদ নির্বাচন আপনি গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্যই ঐকমত্য কমিশন করেছেন। কারণ জনগণ চাইতেছে নতুন গঠনতন্ত্র, এবং নতুন গঠনতন্ত্রের জন্য নির্বাচিত প্রতিনিধি। আপনি তো নির্বাচিত প্রতিনিধির সঙ্গে তো কথা বলছেন না, আপনি লুটেরা মাফিয়ার সঙ্গে কথা বলতেছেন। তো জনগণই নির্বাচিত প্রতিনিধিরা বসে যেখানে কথা বলে, এটাকে বলে গণপরিষদ।
তাদের রাষ্ট্র সংক্রান্ত বিষয়ে যে সিদ্ধান্ত নেয় এটাই বৈধ, এটাই আইন। কিন্তু আপনি এটা না করে বাইরে বসে আপনি আলোচনা করছেন, এটা তো কোনো আইনি বৈধতা। এই কথাগুলো তো সরকার শুনলো না, সেক্ষেত্রে সামনের দিনে কি হতে পারে? সেটা তো আমি কি করবো, জনগণ আমার কথা জনগণের বলা। আমি যখন আপনি কি জানেন আমার 2023 সালে একটা বই বেরিয়েছিল গণ অভ্যুত্থানের ঘটনা, আপনি জানেন না? পড়েছেন? পড়েননি? এর 23 সালে কি লিখেছে? আমি গণ অভ্যুত্থান গঠন আমরা দেখেছি। 2024 সালে গণ অভ্যুত্থানটা হয়ে গেছে। তো আমি যখন এই কথাটা বলছি তার মানে এর নিশ্চয় একটা এফেক্ট আছে, এফেক্ট আছে অবশ্যই আছে। ফলে এই সরকার যদি জনগণের অভিপ্রায়কে মূল্য না দেয়, সম্মান না দেয়, তাহলে অবশ্যই এই সরকারকে অনেক বড় বিপদ মোকাবেলা করতে হবে। আমরা দেখলাম 5 আগস্টের পরবর্তী সময় বিভিন্ন জায়গায় কিন্তু ডানপন্থী রাজনীতির এক ধরনের উত্থান দেখা গেছে। সেই সাথে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ঘোষণা দিয়ে মাজার ভাঙা সহ নানান মবের সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন সময় আপনাকে আমরা প্রতিবাদ করতে দেখেছি। সম্প্রতি ময়মনসিংহের একটা ঘটনা আপনি হয়তো দেখে থাকবেন, 70 বছরের প্রবীণকে চুল কেটে দেখা হয়েছে তার ইচ্ছার বিরুদ্ধে। তো এই ঘটনাগুলোর মধ্যে কোন ধরনের যোগসূত্র আপনি খুঁজে পান? একটা হচ্ছে কি, দেখুন আমাদের এখানে তো ধরুন আমরা একটা শব্দ ব্যবহার করি, হয়তো এটা আমরা এটা ভাবতে হবে, এই শব্দের অর্থটা আমাদের গভীরে যেতে হবে। আমরা বলি ফ্যাসিবাদ, কথাটা বলি। ফ্যাসিবাদটা হলো যে আপনার যে চিন্তা, আপনার একটা মত থাকতে পারে, সমস্যা নেই, আমরা তো বিভিন্ন মতে থাকতে পারি সমাজের মধ্যে। এখন আপনি যখন আপনার মতটা অন্যের উপর চাপিয়ে দেন এবং আপনার মতটাই সহি মনে করেন, এটিকে বলে ফ্যাসিবাদ। কেমন? এটা খুব ইম্পর্টেন্ট। আপনার একটা মত থাকতে পারে, সে মত আমি একই মত না হতে পারে, কিন্তু তারপরে আমরা একই বাড়িতে বাস করি। আপনার তো ভাইয়ের সঙ্গে ভাই ঝগড়া হয়, বোনের সঙ্গে বোনের ঝগড়া, তারপরে তারা একই বাসায় তারা বাস করে না? মতের পার্থক্য থাকতে পারে। ঠিক তেমনি সমাজের মধ্যেও বিভিন্ন মতের মানুষ থাকতে পারে। এখন যেটা হয়েছে যে আমরা শেখ হাসিনা আমরা দেখতাম যে যারা বাঙালি জাতিবাদী তারা ইসলাম বিদ্বেষী, তারা কিছুতেই ইসলামের কোনো কিছু তারা সহ্য করতে রাজি না। এটা একটা সংকট তৈরি করেছে জাতীয় ক্ষেত্রে। ইসলাম আমাদের ধর্ম, কে কেমন করে ইসলাম গ্রহণ করে, কে গ্রহণ করে না, এটা ভিন্ন প্রসঙ্গ। আবার বাঙালি জাতিবাদের ইতিবাচক দিক আছে, আমরা ভাষা সংস্কৃতি আমাদের। আবার অনেকে বলে যে না, আপনি ভাষা সংস্কৃতি লাগবে না, আপনি ইসলাম মানলে সব আরবদের সংস্কৃতি আপনি আমার উপর চাপিয়ে দেবেন, ঠিক আছে না? তাহলে এই যে সংকটটা ছিল আগে, জাতিবাদ বনাম ইসলাম, এটা রিভার্স হয়েছে এখন। মানে এখন কি হচ্ছে, ধর্মবাদী জাতিবাদ যারা ইসলামের কথা বলে এটা একটা ন্যাশনালিজম, এটাও ন্যাশনালিজম একটা ফর্ম। এটা কিন্তু ধর্মবাদী, আগেটা ছিল সেকুলার আর এটা হলো ধর্মবাদী। তাহলে সেকুলার জাতিবাদ বনাম ধর্মবাদী জাতিবাদ, এই দুয়ের রূপ আমরা দেখতেছি। ফলে ধর্মবাদী জাতিবাদটা আমাদের সমাজে এই বাঙালি জাতিবাদের দুর্বলতার সুযোগে সে উঠে এসেছে। একে মোকাবেলা করা কঠিন কিছু না, কারণ এটা কোনো মহাশক্তি ধর না। এটা মোকাবেলা করা যাচ্ছে না কতগুলো কারণে। প্রথম কারণটা হচ্ছে যে এই সরকারের প্রশাসনিক ক্ষেত্রে তার দুর্বলতা। মানে অবিলম্বে উচিত ছিল যারা মাজার ভাঙে, এটা তো ফৌজদারি অপরাধ, তাহলে বর্তমান সরকার ফৌজদারি অপরাধ করার জন্য যারা মাজার ভেঙেছে এদের কাউকে গ্রেফতার করেছে, বিচারের অধীনে এনেছে, এটা আমরা দেখিনি এখনো পর্যন্ত। আমি অন্তত জানি না, আমার ভুল হতে পারে, সরকার দরকার হলে ব্যাখ্যা দেবে, আমরা দেখিনি। তার মানে সভাপতি যারা মাজার ভাঙছে তারা একটা বিরাট সুযোগ পেয়ে গেছে। এটা হলো প্রথম একটা কারণ, গুরুত্বপূর্ণ, এটা একটা কারণ। দ্বিতীয়ত, ইসলাম সম্পর্কে যে ধারণাটা আমাদের টেলিভিশনে ইউটিউবে আপনি দেখেন, বিশেষত এই যে মেয়েদের সম্পর্কে যেসব কথাবার্তাগুলো বলা হয়, এটা পেছনে বিশেষ ধরনের শক্তি এদেরকে এই আর্থিক সহায়তা দেয়। যারা শেখ হাসিনা আমলে কিন্তু ওয়াজিয়ানদের বিশাল একটা গ্রুপ গড়ে ওঠে, এরা ইসলাম সম্পর্কে যে বক্তব্য দেয় সেই বক্তব্যগুলো ইসলামের যে মাধুর্য, তার যে ভালো দিক, তার যে ইতিবাচক দিক, তার যে একটা দার্শনিক দিক আছে, এটাকে উপেক্ষা করে মনে হয় ইসলাম খালি মেয়েদেরকে নিয়ে ব্যস্ত, যে কয়টা বিয়ে করবে, দাসীর সঙ্গে সম্পর্ক কি হবে, এগুলো নিয়ে ব্যস্ত। এদেরকেই প্রমোট করা হয়। প্রমোট করার উদ্দেশ্য হচ্ছে, খেয়াল করেন আপনি যখন ইউটিউবে এসব ইসলাম সম্পর্কে আপনি আলোচনা দেখবেন, এর এফেক্টটা দেখুন আসামে, পশ্চিম বাংলায় কি হয়। পশ্চিম বাংলায় ভিন্ন সম্প্রদায়ের লোকরা এগুলোই শোনায়, শুনে বলে দেখো এই হলো ইসলাম ধর্ম, এরা 4টে বিয়ে করে, এই মেয়েদেরকে এরকম করে, এই তাদেরকে মেয়েদের উপরই অত্যাচার করে, এই হলো ইসলাম। ফলে এর পেছনে একটা পরাশক্তির একটা ভূমিকা আছে। ফলে আমি মনে করি স্বভাবতই বিদেশি গোয়েন্দা সংস্থা, বিশেষত মোসাদ, যেটা আজকে আমরা গাজাতে যেটা আমরা দেখছি, ইহুদিবাদী যে সকল সংগঠনগুলো আছে, এরা ইসলামকে হেয় করার জন্য বিভিন্ন মুসলিম দেশে এইভাবে এই ধরনের তথাকথিত আলেম নামধারী কিছু লোককে তারা
সহায়তা করে, এটা আপনার আছে। ফলে এটা 2 নম্বর কারণ। 3 নম্বর কারণটা হচ্ছে আপনার এই ক্যাপিটালিজমের এই এখনকার যে অবস্থায় কর্মসংস্থান নাই এবং গরিব মানুষের জীবনটা হতাশাগ্রস্ত, সে ইহলোকে কিছু পাবে এরকম কোন রকম প্রত্যাশা সে করতে পারে না। এখন তাকে বোঝানো হয় যে দেখো এই দুনিয়া তোমার কিছু পাবার নাই, তুমি যা পাবা ওই মরে গেলে তুমি পাবা। এটা কারা করে? ওই যে লুটেরা মাফিয়া শ্রেণী, যে তার জমিটা দখল করেছে, যে দুর্বৃত্ত, যে তাকে ক্রমাগত আত্মসাৎ করছে তার সম্পত্তি, তার কোনো কর্মসংস্থান নাই, সে শ্রমিক কিন্তু তার মজুরি ঠিক মতো দেয় না। এই যে শ্রেণী, এই শ্রেণী কিন্তু এগুলা প্রমোট করে। বাংলাদেশে আপনি জানেন সবচেয়ে বেশি মসজিদ মাদ্রাসা কারা দেয়? মাদ্রাসা কারা দেয়? এস আলম গ্রুপ, বসুন্ধরা, ঠিক আছে না? তো কেন তারা দেয়? তারা মনে করি এস আলম গ্রুপ, এই যে গ্রুপগুলো, এই যে বললাম না যাদের অনেক টাকা, দুর্বৃত্ত যারা, ফলে এরা আবার মনে করে যে যদি জনগণ তাদের ইহলৌকিক সমস্যার ইহলৌকিক সমাধান চায় তাহলে কি এস আলম আর বসুন্ধরা বাংলাদেশে থাকতে পারবে? তারা তো পারবে না। ফলে স্বভাবতই এই মাজার ভাঙ্গা গোষ্ঠী এদের দ্বারাই সমর্থিত। আপনি ইসলামের কথাটা এরা বেশি বলে এবং ইসলামকে এমনভাবে তারা হাজির করে মানে ইসলামের ইহলৌকিক কোনো সমস্যার সমাধানের কোনো ভূমিকা নাই। ফলে একমাত্র মারা যাবার পরে আপনি জান্নাতবাসী হবেন এবং সেখানে গিয়ে আপনি মহাফল খাবেন আর 70,000 হুরে নিয়ে আপনি বাস করবেন। এই স্বপ্ন তাকে দেখায় তার ইহলৌকিক কর্তব্য থেকে জালিমের বিরুদ্ধে যে তাকে লড়াই করতে হবে, এটা ছাড়া যে সমাজে পরিবর্তন সম্ভব না, এই জায়গা থেকে তাকে সারা সরিয়ে নেয়। 5 আগস্টের পরে আমরা আসলে দেখেছি যে অনেক সময় বৈষম্যহীন সমাজ, অন্তর্ভুক্তিমূলক সমাজের কথা বলা হয়েছে। তো কিছু কিছু ক্ষেত্রে আবার দেখি, আপনি জানবেন আওয়ামী লীগ এবং পরবর্তীতে আসলে অন্য রাজনৈতিক দলগুলো নিষিদ্ধের কথা উঠেছে। তো সেসব ক্ষেত্রে আসলে তাদের তো সমর্থক আছে, তাদেরকে আসলে অ্যাকোমোডেট করে কিভাবে অন্তর্ভুক্তিমূলক জায়গাটায় যাওয়া যেতে পারে? অন্তর্ভুক্তিমূলক ধারণাটা বিভ্রান্তি তৈরি করে। আমরা যখন গণ অভ্যুত্থান করেছি তো অন্তর্ভুক্তর কথা তো আমরা বলি নাই। আপনি দেখুন 71 সালে যখন আমরা মুক্তিযুদ্ধ স্বাধীন করলাম তখন কি আমরা অন্তর্ভুক্তের কথা বলেছি যে পাকিস্তানকে অন্তর্ভুক্ত রাখে? করি নাই। তার দ্বারাই অন্তর্ভুক্তির কথা বলে তারা মূলত ফ্যাসিস্ট শাসনের মানে 71 পরবর্তীতে তো আসলে নতুন রাষ্ট্র গঠন হয়েছে, প্রেক্ষাপট আলাদা ছিল। গণ অভ্যুত্থানের পরে নতুন রাষ্ট্র গঠন করার কথা হ্যাঁ ছিল, একই তো কথা। তারপর অন্তর্ভুক্তির কথা এত গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশ থেকে যারা ফ্যাসিবাদের লালন করে, ফ্যাসিস্ট শক্তি, এদেরকে বাদ দিয়ে সমস্ত জনগণকে আবার তাকে তাদের যে গণতান্ত্রিক অধিকার এটা প্রতিষ্ঠিত করা এবং তাদেরকে কি করা, তারা যেন আবারও পুনর্বাসিত হতে না পারে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে। সেদিক থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করাটা সঠিক, সমস্যা নাই। কিন্তু ভুলটা কোথায়? ভুলটা হলো এই, আমাদের কোনো রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশন মানে তারা যেন সমাজে পুনর্বাসিত হতে পারে এইটার কোনো প্রক্রিয়া এই সরকার শুরু করে নাই। ফলে অবশ্যই এই সরকার দোষী। কারণ আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন কিন্তু একই সঙ্গে যারা ভুল রাজনীতিতে ছিল, ভুল চিন্তার অধীনে ছিল, তাদেরকে নতুন করে এডুকেট করা, পলিটিক্যালি এডুকেট করা, নতুন রাষ্ট্র ব্যবস্থার দিকে নিয়ে যাবার আপনি কোনো ব্যবস্থা করেন নাই। না করার মানেটা হলো তো একই কথায়। আমি তো শেখ হাসিনার সংবিধানে রেখে দিয়েছেন, ওদিকে আপনি আবার রিকনসিডারেশন কেন করবেন? অথবা এই সরকার শেখ হাসিনাকে আবার আনতে চাই, কি করে বলবো আমি জানি না। তো আপনি বলছেন পুনর্বাসন প্রক্রিয়াটা ঠিক না করে যে নিষিদ্ধ করা হলো এই প্রক্রিয়াটা সঠিক? আমি তো আপনাকে নিষিদ্ধ করাটা সঠিক, তার পাশাপাশি পুনর্বাসনের প্রক্রিয়া থাকা উচিত ছিল, এটা এখনো কেন হয়নি? জনাব ফরহাদ মোহাম্মদ, এবার সমসাময়িক একটু বিষয় আপনার সাথে কথা বলতে চাই। সেটি হচ্ছে আমরা দেখলাম রাজপথে দুটি দল বিএনপি এবং জামাত তারা আসলে পিআর নিয়ে বিপরীতমুখী অবস্থান নিয়েছে। আপনার আসলে মূল্যায়ন কি পিআর পদ্ধতি নিয়ে? আমি প্রথমত আমি মনে করি যে এই বিষয়গুলো একটা গণপরিষদ নির্বাচনের পরে সেখানে এটা আলোচিত হওয়ার দরকার ছিল। প্রথমত দ্বিকক্ষ বিশিষ্ট আপনার যেই চিন্তাটা আমরা করছি, এখানকার মূল লক্ষ্যটা কি? আপনি একটা ক্ষমতার ভারসাম্য চান সমাজে, মানে সমাজে এমন অনেক ব্যক্তিরা রয়েছেন যারা সমাজের ইতিবাচক ভূমিকা তারা রাখতে পারেন কিন্তু তারা পলিটিক্যাল প্রসেসের সঙ্গে যুক্ত নন। অনেকে আছে, যেমন আমি পলিটিক্যাল কোনো দলের সঙ্গে যুক্ত নই কিন্তু সমাজে আমি যেন একটা ভূমিকা রাখতে পারি এবং সেই ক্ষেত্রে আমার ভূমিকাটা জনগণের পক্ষে, মানে জনগণের তো একটা অভিপ্রায় আমি ধারণ করি, তো সেই পক্ষে যেন কিছু ব্যক্তি রাষ্ট্রের নীতি নির্ধারণে থাকে। এটা হলো পিআর পদ্ধতির মূল যে
তত্ত্বগত ভিত্তি। এখন আপনি যদি মনে করেন যে আপনি না লোয়ার কক্ষে যারা নির্বাচিত হয়েছে ওদের প্রপোর্শনাল আপনি চান, তো কি কোনো পরিবর্তন হলো না এটা। আপনি তো চাইবেন কি আপনি যে লোয়ার কক্ষে যারাই আসুক তাদের উপরেও সমাজের একটা কি থাকুন, একটা জবাবদিহিতা থাকুক, সমাজের একটা আমরা পর্যবেক্ষণ থাকুক, যেন তারা একতরফা একদিকে রাষ্ট্রকে নিয়ে যেতে পারে এবং গণবিরোধী কোনো অবস্থা না নিতে পারে। তো সেদিক থেকে আমি মনে করি যে পিআর পদ্ধতি নিয়ে ডেফিনেটলি এটা ইতিবাচক ভূমিকা হতে পারে, কিন্তু এটাই যে একমাত্র পদ্ধতি হবে তা তো না। এটাই একমাত্র পদ্ধতি। আপনি যদি এই মনে করেন যে এই ভারসাম্য রক্ষা করতে চান, আপনার ইনস্টিটিউশনগুলো পারেন, ফলে এটা তো আমরা আলোচনা করতে পারি, আর এটা দীর্ঘ আলোচনার বিষয় যে সেখানে একমাত্র পিআর পদ্ধতি কি একমাত্র পদ্ধতি। আচ্ছা, এই ক্ষেত্রে একটা তথ্য করে রাখি, এই ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য যার অবদান বাংলাদেশে তার নাম সিরাজ আলম খান। তিনি এটা নিয়ে প্রচুর কাজ করেছেন এবং তার বই আছে বাংলাদেশের গণতন্ত্র। ফলে তার বাংলাদেশি গণতন্ত্র যদি মনোযোগ দিয়ে পড়ি, আমরা দেখব যে কি ধরনের রাষ্ট্র গঠিত হলে, গণতান্ত্রিক রাষ্ট্র গঠিত হলে, কি ধরনের সরকার ব্যবস্থা গঠিত হলে আমরা সত্যিকার অর্থে বাংলাদেশের জনগণের অভিপ্রায়টা আমরা নিশ্চিত করতে পারবো। তো সে নিয়ে প্রচুর আলোচনা দরকার। জনাব ফরহাদ মাজার, জুলাইয়ের যে মানে পরে যারা আমরা দেখলাম যেসব রাজনৈতিক দল সামনের দিকে আছে তাদের এক ধরনের বিভেদ রাজপথে তো এখন স্পষ্ট। এটি আসলে বাংলাদেশের সামনের দিনের রাজনীতিতে কি ধরনের প্রভাব রাখবে? ভালো, খুব ভালো প্রভাব। কেন বলছি আমি, কারণ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা এসছে তাদেরকে জনগণ এত বড় আস্থা তাদের উপর, সে আস্থাটা হচ্ছে যে তারা ডেলিভারি দেবে। কি ডেলিভারি দেবে? একটা গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন জনগণ দেখেছে, একটা পরিবর্তনের স্বপ্ন তারা দেখেছে, একটা ইতিবাচক একটা ফল তারা পেতেছে, এটা তারা দেখেছে। কিন্তু যারা গণ অভ্যুত্থান করেছেন বা করেছেন বলে দাবি করা হয়, তারা ছিলেন বলে দাবি করা হয়, তারা তো এটা পারেন নাই। এটা এক নম্বর। দুই নম্বরটা হলো তারা নির্বাচনবাদিতায় ঢুকে গেছেন। মানে গণ অভ্যুত্থানটা 8ই আগস্টের পরে ছিনতাই হয়ে যাওয়ার পরে, সাংবিধানিক প্রতিবিপ্লব হওয়ার পরে তারা এটাকে প্রতিরোধ করেন না, এটার বিরুদ্ধে কোনো বিকল্প শক্তি আকারে হাজির হন নাই। তারা এই পরিস্থিতিকে মেনে নিয়ে তারা নির্বাচনের পথে হাঁটছেন। ফলে আজকে আখতার হোসেন যখন ডিম খেলেন তখন বাংলাদেশে এটা নিয়ে খুব নেতিবাচক হয় না, লোকজন এটা এনজয় করেছে। এটা এনসিপিকে বুঝতে হবে, তাদের এই নীতিটা ভুল। মানে একটা নির্বাচনবাদী দল তৈরি করা এবং নির্বাচনমুখী দল তৈরি করা, এটা তরুণদের জন্য আত্মঘাতী হয়েছে। তরুণরা বাংলাদেশের রাজনীতি থেকে এই যেটা এনসিপি, এটা দাঁড়াবার সম্ভাবনা কমে গেছে। কিন্তু তার মানে কি? তার মানে হলো এই তরুণদের মধ্যে নিঃসন্দেহে এই গণ অভ্যুত্থানের এই স্পিরিট ধারণ করে এদের সংখ্যা অনেক। ফলে নিঃসন্দেহে এই মুহূর্তটা তাদের জন্য কঠিন, কিন্তু তারা অবশ্যই এই পরিস্থিতি থেকে তারা কাটিয়ে উঠবে। এই লড়াই চলছে, তাদের ভিতরে এই লড়াই চলছে, এই তর্ক চলবে, এবং আমরা সেই তরুণদের পক্ষেই থাকবো যারা গণ অভ্যুত্থানের ঝান্ডা হাতে নিয়েছে এবং এটাকে তারা সামনে এগিয়ে নিয়ে যাবে। আমি যদি একটু জানতে চাই যে এনসিপির যে প্যানেল ডাকসু নির্বাচনে সেভাবে আসলে ভালো করতে পারেনি, তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে মানে গণ আন্দোলনের জন্ম হলো, সেখানে আসলে কেন শিক্ষার্থীরা তাদের থেকে দূরে সরে গেল? আপনি যখন বিশ্বাসঘাতকতা করেন আপনার কাছে দূরে সরে যাবেন না। আপনাকে আমি ভালোবাসি, আপনি কি জীবনে প্রেম করেছেন? করেন না, তাহলে বুঝবেন না এটা। আপনি কাউকে প্রেম করলে সে যখন আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, আপনি তাকে নিয়ে মাথা নিয়ে নাচবেন? আপনি তো ভালোবেসেছেন ছাত্রদের, তরুণদের জন্য। আপনি ঐতিহাসিকভাবে একটা জায়গায় ছিলেন এবং আপনি কাছে সমস্ত বাংলাদেশ আপনার কাছে ঋণী। আপনি বিশাল একটা ঘটনা ঘটিয়েছেন, কারণ আপনি সে ঐতিহাসিক মুহূর্তে যখন জনগণ তৈরি হয়ে আপনার পেছনে একত্রিত হয়ে শেখ হাসিনাকে আপনার তাড়িয়ে দিয়েছে, আপনি তারপরে জনগণের সঙ্গে আপনি তো সত্যিকার অর্থে তো আপনি সেই আপনার প্রতিশ্রুতি আপনি রাখেননি। এটা 2 নম্বর বলি, এটা আরো সিরিয়াস। আপনি মন্ত্রী হয়েছেন, উপদেষ্টা হয়েছেন, ঠিক আছে? তাহলে উপদেষ্টা হওয়ার ফলে আপনার কি করা উচিত ছিল? আপনাকে দেখানো উচিত ছিল আপনি অত্যন্ত সক্ষম, মন্ত্রণালয় চালাবার জন্য আপনি সক্ষম। আপনার বয়স 26 বছর হতে পারে, কিন্তু আপনি সক্ষম। কিন্তু আপনি কি করলেন? আপনি একটা দুর্নীতিবাজ আকারে হাজির হলেন। আপনি ক্যাবিনেটে যান, ক্যাবিনেটে ঠিক মতো নিয়মিত যান না, গিয়া সারা রাত আপনি ঘুরে বেড়ান, ভোরবেলা ঘুমান। তো এগুলা কি ফাইলামি? রাষ্ট্র নিয়ে আপনি তামাশা পাচ্ছেন?
আপনি মন্ত্রী হবেন, তার মন্ত্রিত্বে কোনো রকম আপনার ভূমিকা পালন করবেন না। আপনাদের মন্ত্রণালয়ের বসে তো আপনাকে অত্যন্ত ভালোভাবে ভূমিকা রেখে মন্ত্রণালয়কে আপনি চালাতে হবে, দেখাতে হবে যে একটা 26 বছরের তরুণের দ্বারা বাংলাদেশে আমরা বাংলাদেশকে পরিচালিত করতে পারি। তাহলে যেসব তরুণরা ক্ষমতায় ছিল তারা তো এটা প্রমাণ করতে পারেনি। তাহলে এই তরুণ ছাত্ররা যারা এই এনসিপিকে আজকে বাতিল করে দিয়েছে, বাতিল করার তো খুব ভালো যুক্তি, কারণ তারা তরুণদের ভবিষ্যৎ ধ্বংস করেছে। এনসিপি যদি সত্যিকার অর্থে তরুণদের এই স্পিরিটটা ধারণ করত, তাহলে যারা এই সরকারে ছিল উপদেষ্টা আকারে, তাহলে উপদেষ্টা হিসেবে তাদের উচিত ছিল অত্যন্ত সক্রিয় এবং ভাবে, শুধু তাই না, অত্যন্ত ভালোভাবে মন্ত্রণালয় পরিচালনা করা। তাহলে দেখেন ছাত্ররা তো ঠিকই সিদ্ধান্ত দিয়েছে নির্বাচনে, সে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন, সর্বত্রই। আমি এটাই তো ঘটার কথা, ভিন্ন তো কিছু ঘটার কথা। কিন্তু আমি একটা জিনিস আপনাকে সাবধান করে দেবো, শুধু আপনাকে না, মানে দর্শকদেরকে, আমার এই কথা বলা মানে এই নয়, এই নয় যে তরুণদের মধ্যে এই স্পিরিটটা শেষ হয়ে গেছে, এটা ভুল। আজকে আন্তর্জাতিক ভূরাজনৈতিক যে বাস্তবতা, বাংলাদেশের যে বাস্তবতা, বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক জগতের যে অজ্ঞতা, পশ্চাৎপদতা, তার ফলে তারা একটু হোঁচট খেয়েছে। আমি 100% নিশ্চিত, আমি 2023 সালে বলেছি গণ অভ্যুত্থান হবে এবং আসছে। আমি আবারও বলছি, এই সাংবিধানিক প্রতিবিপ্লব ছিন্ন করে এই তরুণরাই আবার সামনে আসবে। আপনি বলতে পারেন যে জনগণ এবার তাদের বিশ্বাস করবে না, এবার সেই তরুণরা না, যারা সত্যিকার অর্থে গণঅভ্যুত্থান ছিল, জনগণের সঙ্গে আছে, নির্বাচন করে না, বা বিভিন্ন বড় বড় কোম্পানির কাছ থেকে গিয়ে টাকা নিচ্ছে না, চাঁদা নিচ্ছে না, এরা আসবে। এদের আমরা বলি না, একটা পুরনো নাটক ছিল আমাদের বন্ধু মামুনের, পায়ের আওয়াজ পাওয়া যায়, তো আমাদের তাদের পায়ের আওয়াজ আমি পাচ্ছি। জনাব ফরহাদ মাজার, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। সময় হলো বিদায় নেওয়ার। দর্শক, এই ছিল আমাদের আজকের প্রাসঙ্গিকে। পরবর্তী পর্বে আবারও হাজির হব নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত শুভরাত্রি।